আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু 199 জনের। হাসপাতালে ঠাঁই নেই, স্ত্রীকে রেখে স্বামী উধাও, বেওয়ারিশ হিসেবে দাফন। বিশ্ব নেতাদেরকে করোনা মোকাবেলায় আরও তহবিল বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভার্চুয়াল সম্মেলনে 5 দফা প্রস্তাব। নারায়ণগঞ্জে কারখানায় আগুন, 2 জনের মৃত্যু। বেতনের দাবিতে গাজীপুর ও কাঁচপুরে অবরোধ, দোকান খুলে দিতে রাজশাহীতে বিক্ষোভ। 17 মাস পর ফিরেই মাহমুদুল্লাহর অনবদ্য সেঞ্চুরি, তাসকিনের দুরন্ত ব্যাটিং। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে 468 রান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনা ভাইরাসে দেশে আরও 199 জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর দিনে শনাক্তের দিক দিয়েও আগের সব রেকর্ড ছাড়িয়ে দাঁড়িয়েছে 11,651-তে। শনাক্তের হার 31.62%। জনস্বাস্থ্যবিদ ডক্টর মুস্তাক হোসেন বলেন, পরপর 3 দিন মৃত্যু ও সংক্রমণের ঊর্ধ্বগতি থাকাটা ঝুঁকির। তিনি জানান, চলমান লকডাউন সফল হলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সংক্রমণ বেড়ে গিয়ে তারপর কমতে পারে। করোনার ভয়াবহতা কমেনি, বরং জালের মতো ছড়াচ্ছে সারা দেশে। নতুন করে মৃত্যু হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 199 জনের। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 65 জনের। এরপর খুলনায় 55, চট্টগ্রামে 37, রাজশাহীতে 15 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে কম মৃত্যু বরিশাল বিভাগে 3 জনের। সংক্রমণেরও রেকর্ড ছাড়িয়েছে। নতুন 11,651 জন সহ মোট শনাক্ত 9,89,219 জন। শনাক্তের হার 31.62%, মৃত্যুর হার 1.60%। জনস্বাস্থ্যবিদরা বলছেন, আরও 1 সপ্তাহ সংক্রমণের এই প্রবণতা থাকতে পারে। এখন যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে ধরে নেওয়া যায় 3 সপ্তাহ আগে, অর্থাৎ 1 জুলাইয়ের আগে থেকেই তারা শনাক্ত হয়েছেন। তাদের দেহে লক্ষণ দেখা গেছে, পরীক্ষা করান বা নাই বা করেন। 1 জুলাইয়ের পরে যদি শনাক্তের সংখ্যা কমে যায়, তাহলে সেটার প্রভাব দেখবো আমরা 3 সপ্তাহ পরে, অর্থাৎ জুলাই মাসের 3 সপ্তাহ পরে। তবে 3 সপ্তাহ আগে এটার সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা আমরা 2 সপ্তাহের মাথায় হয়তো দেখতে পাবো। এখনো আরো আমাদের আরো 1 সপ্তাহ সামনে পড়ে আছে, সেই ঝুঁকিটা যে মৃত্যুর সংখ্যা অনেক বাড়বে। ডাক্তার মুস্তাক বলছেন, যেহেতু সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়েছে, তাই চিকিৎসার জন্য শুধু হাসপাতালের উপর নির্ভর না করে ফিল্ড হাসপাতালের মতো ব্যবস্থা গড়ে তুলতে হবে। গ্রামাঞ্চলে আক্রান্তদের কমিউনিটি হাসপাতালে আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করতে হবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। বাড়ছে করোনায় মৃত্যু। এমন পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 1 সপ্তাহ পর হাসপাতালের চিত্র আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য নির্ধারিত হাসপাতাল রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। বৃহস্পতিবার এই হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে কিছুক্ষণ পরপর রোগী আসছে। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ করোনার নানা উপসর্গ নিয়ে রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এসব রোগীদের স্বজনদের চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠা। সন্তানের সাথে মায়ের সাথে কারো তুলনা হয় না, এটা তো আপনি বুঝেন। এটা আমার ইমোশনের জায়গা। মানে যে মুহূর্তে নিয়ে এসেছি সেই মুহূর্তে মনে হচ্ছিল যে অক্সিজেন সিলিন্ডার একটা যদি তাকে দিতে পারতাম, এর চেয়ে বড় আর কিছু চাওয়ার আমার কাছে নাই। আইসিইউ তো এখানে পাওয়া যাচ্ছে না, যতটাই চেষ্টা করতেছে আইসিইউ তো অনেকের জন্য অনেক ক্রাইসিস যাচ্ছে। এটা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। লাস্ট কয়েকদিনে পেশেন্ট যতটা বেশি, আসলে আমরা 2-1 দিন পরে মনে হয় ভর্তির সিটটা এখনও সিট অ্যাভেলেবেল আছে, কিন্তু সিট আসলে আর কয়েকদিন অ্যাভেলেবেল থাকবে এটা আসলে আমরা বলতে পারছি না। হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ বেশ উদ্বিগ্ন। আইসিইউতে কোনো বেড খালি নেই জানিয়ে হাসপাতাল পরিচালক বলেন, শুধু চিকিৎসা দিয়ে করোনার ভয়াবহ পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। যে সমস্ত রোগীগুলোর অক্সিজেন ধরেন 15 লিটারের কম হলে চলে, তাদেরকে আমরা পারবো চিকিৎসা দিতে, কিন্তু যাদের আইসিইউ লাগবে তাদেরকে এখন আমরা আর চিকিৎসা দিতে পারবো না। পেশেন্ট যখন আসবে তখন পেশেন্ট তো আর চিন্তা করবে না যে এই হাসপাতালে আমি সিট পাবো কি পাবো না। পেশেন্ট সিট পাওয়ার আশা নিয়েই আসবে।
যখন আমি সিটটা দিতে পারবো না তখনই একটু সমস্যার সৃষ্টি হবে। মহাখালী ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারেও রোগীর চাপ অনেক বেড়েছে। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাসপাতালে রোগী ভর্তি হচ্ছেন। যে পেশেন্টগুলো আসছে তারা ম্যাক্সিমামই ঢাকার বাইরে, 40 এভরিডে বাড়ছে। তো এরকম হলে তো ন্যাচারালি প্রতিদিনই 40-50 জন করে আমার মানে যদি মানে ওভারঅল ইনক্রিজ হতে থাকে, তাহলে আমরা উইদিন 7 to 10 days আমাদের তো যে ক্যাপাসিটি, যে আমি ইনক্লুডিং অল বেডস অ্যান্ড ফ্যাসিলিটিস, সেটা ওভারফ্লো হয়ে যাবে। পরিস্থিতি আরও ভয়াবহ হলে সেটা মোকাবেলা করতে চিকিৎসা ব্যবস্থা বেগবানের পাশাপাশি মাস্ক ব্যবহার, টিকা নেওয়া সহ সকল স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে উধাও হয়েছেন এক স্বামী। মারা যাওয়ার পর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে ওই নারীকে। করোনা আক্রান্ত হয়ে 6 জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আসমা আক্তার। তাকে ভর্তি করে নিরুদ্দেশ হন স্বামী মোজাম্মেল। রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতালের রেজিস্টারে থাকা নম্বরে যোগাযোগ করেন দায়িত্বরত চিকিৎসকরা, কিন্তু ফোন বন্ধ থাকায় পাওয়া যায়নি তাকে। রাতেই বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আসমা আক্তারের। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আসমার কোনো স্বজনের খোঁজ না পেয়ে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় তাকে। মৃত আসমা আক্তারের বাড়ি ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায়। করোনা সংক্রমণ ভয়ঙ্কর হয়ে ওঠায় 15 দিনের ব্যবধানে হাসপাতালগুলোতে অক্সিজেনের ব্যবহার বেড়েছে দ্বিগুণেরও বেশি। এ হারে চাহিদা বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা অক্সিজেন সরবরাহকারী কোম্পানিগুলোর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, অক্সিজেন ব্যবস্থাপনায় এখনই গুরুত্ব না দিলে নেমে আসতে পারে ভয়ানক বিপদ। যত রোগী এখন হাসপাতালে যাচ্ছে তার বেশিরভাগই করোনায় আক্রান্ত। অক্সিজেনের লেভেল কমে যাওয়ায় কিছুক্ষণের জন্য মাস্ক সরালেই চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় প্রতি মুহূর্তে হাসপাতালে বাড়ছে নতুন রোগীর ভিড়। এদের অনেকেরই চাহিদা অক্সিজেনের। দ্রুত গতিতে আমাদের খালি সিটগুলো ভরে যাচ্ছে। কিছুদিন আগেও আমাদের কাছে পেশেন্ট চাইতো হচ্ছে একটা কেবিন দেন, আর এই যে গতকাল পরশুদিন থেকে শুরু হয়েছে একটা সিট দেন। কেউ জানে যে কেবিন দেওয়ার কোনো সুযোগ নেই, একটা সিটও পাবে কিনা সন্দেহ। তো এইটা কিন্তু এই হচ্ছে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। হাসপাতালে অক্সিজেন সরবরাহকারী কোম্পানি স্পেক্টার এই কর্মকর্তাও জানালেন, অক্সিজেনের ব্যবহার যে হারে বাড়ছে তাতে কয়েকদিনের মধ্যেই টান পড়বে সরবরাহে। আজকে যে সিচুয়েশন আছে, কালকে কতটুকু ডেটোরেট করবে, বা কালকে কতগুলো আরও এক্সট্রা হাই ফ্লোর নজল ক্যানুলা ইউজ হবে, বা কত পেশেন্ট বাড়বে, তাদের অক্সিজেনের রিকোয়ারমেন্ট কতটুকু হবে, এটা প্রেডিক্ট করা একটু টাফ। স্পেক্টার যেখানে দিচ্ছে অক্সিজেন, গত 15 দিনের এটা জাস্ট ডাবল হয়েছে। আমি গত 20 তারিখে আমাদের এটার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে গিয়ে 40 টন, এখন এটা রিকোয়ারমেন্ট হয়ে গেছে 80 টন। এই হারে যদি বাড়তে থাকে আসলেও অক্সিজেনের ক্রাইসিসের একটা চান্স আছে। অক্সিজেনের ইউজটা যে বললাম এখন 300 টন, কিন্তু এটা যে 500 টন যদি হয়ে যায় তাহলে আসলে এটা কন্ট্রোলের বাইরে। ইভেন দো 400 টনও যদি হয়ে যায় এটা কন্ট্রোলের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও যেই অক্সিজেন উৎপাদন হচ্ছে তা দিয়ে চাহিদা পূরণ সম্ভব। এজন্য সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি। আমরা সামনের দিকে একটি বিপদের আশঙ্কা করছি। এই আশঙ্কা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে দেশের যেসব জেলায়, অর্থাৎ অর্ধেকের মতো জেলায় যেসব জায়গায় অক্সিজেনের বিতরণ ব্যবস্থা নেই, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ নেই, সেসব জায়গা থেকে উন্নততর হসপিটালে বা টারশিয়ারি হাসপাতালে রোগী পাঠানোর জন্য একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা দরকার। অক্সিজেনের সংকট মেটাতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি এবং দ্রুত অবকাঠামো গড়ে তোলার পরামর্শ দেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে সারা দেশে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ও শয্যা সংখ্যা বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাকাউজ সকল বিভাগ ও জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে এই নির্দেশনা দিয়েছেন। তিনি করোনার উপসর্গযুক্ত ব্যক্তিদের ঘরে থাকার অনুরোধ জানান। প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে করোনা রোগীর আইসোলেশন নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্য সচিব। দেশে করোনার বিস্তার এবং প্রায় সর্বত্র, বিশেষ করে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ার প্রেক্ষিতে এমন নির্দেশনা দেওয়া হলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।
জলবায়ু পরিবর্তন ও করোনা মহামারীর প্রভাব মোকাবেলায় আরও তহবিল সরবরাহের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য উন্নত দেশগুলোকে আইনি বাধ্যবাধকতা ও ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি। সংকট মোকাবেলায় 5 দফা প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আয়োজিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রথম ভার্চুয়াল অর্থ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি আয়োজিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রথম অর্থ সম্মেলন CVF V20-তে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করোনা মহামারী মোকাবেলায় প্রযুক্তি স্থানান্তর এবং অতিরিক্ত তহবিল ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুত তহবিল দ্রুত ছাড় করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। Financial support is needed to introduce some smart insurance premium, subsidize and capitalization of insurance products for CVF countries. গ্রিনহাউস গ্যাস নিঃসরণে উন্নত দেশগুলো সহ সবুজ পুনরুদ্ধারে বেসরকারি খাতের অংশগ্রহণ, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যানের মতো সব দেশকে ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান গ্রহণ, উন্নত দেশগুলোর সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বৈষম্য কমানো সহ 5 দফা প্রস্তাবনাও দেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Esteemed partners, our planet Earth is in a dire state, threatening our very existence. We must be sensible in our actions. Let us work together to build a strong climate resilience world. অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের সভাপতিত্বে বাংলাদেশ প্রথমবারের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর এই অর্থ সম্মেলন ভার্চুয়ালি আয়োজন করে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। করোনার সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেও ক্রমশ লকডাউন যেন হারাচ্ছে তার চেহারা। রাজধানীতে রাস্তায় ব্যক্তিগত পরিবহনের সংখ্যার সাথে বৃদ্ধি পাচ্ছে বাহনের চাপ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও নানা অজুহাতে মানুষ বের হচ্ছেন। এমন 1077 জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জরিমানা করা হয়েছে 16 লাখেরও বেশি। করোনার তৃতীয় ঢেউয়ে প্রাণহানি বাড়লেও মানুষের মধ্যে বিধিনিষেধ মানার প্রবণতা তেমন একটা নেই। লকডাউনের 8ম দিনে রাজধানীর কোনো কোনো রাস্তায় দেখা গেছে যানজট। নগরীর বিভিন্ন স্পটে মানুষকে মুখোমুখি হতে হচ্ছে পুলিশের চেকপোস্টের, কিন্তু সেখানে ঘর থেকে বের হওয়া মানুষের অজুহাতের যেন কোনো শেষ নেই। আমি স্যার গ্যাস ভরতে যাবো, গ্যাস আমি আর আমার কাজিন আসছি, এখন স্যার এটা দেখাইছি আর স্যার এখন মামলা দিয়ে ফেলছে। মোটরসাইকেলে 2 জন ওঠা তো সম্পূর্ণ নিষিদ্ধ বলে দেওয়া আছে প্রজ্ঞাপনে। যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারলে মামলা দিচ্ছে পুলিশ। খবর নিয়ে দেখেন যে আমরা অফিস কিনা, আমরা স্টাফ কিনা, আমরা ওইখানে জব করি কিনা, আমাদের অফিস খোলা কিনা। তো আমি ওনাকে রিকোয়েস্ট করি, তারপরে উনি আমাকে মামলা দিবে। সরি, অপরাধ ওনারা বাইকে 2 জন চড়ছে, 2 জন চড়া নিষেধ, তারপর ওনারা 2 জন চলে আসছে আর কি। এই অপরাধ শুধু ওনারা খুব প্রয়োজন ছাড়া যেখানে রাস্তায় বের হওয়া মানা, সেখানে শাহবাগে ফুল কিনতে দেখা গেছে অনেককেই। সরকার সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, সেই হিসেবে ফুল নিয়ে সবাই যাচ্ছে আর কি। পুলিশ ধরছে আমাদেরকে, তারপর পুলিশ থেকে ফাঁকি দিয়ে আসলাম আর কি। লকডাউনের শুরু থেকেই এবার মাঠে সেনাবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার সেনা সদস্যরা নগরীর বিভিন্ন রাস্তায় টহলের পাশাপাশি মানুষকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। অনেকে অপ্রয়োজনে বের হচ্ছে, কেউ কেউ দেখা যাচ্ছে যে কাজটা রিক্সা নিয়ে করতে পারতো সেটা প্রাইভেট কার দিয়ে যাচ্ছে। তো এটা আসলে ব্যক্তিগত সচেতনতার অভাব। তারা যদি আরেকটু সচেতন হন তাহলে আরেকটু ভালো হবে। আমরা যাদেরকে পাচ্ছি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যারা বেশি কোনো বড় কোনো অফেন্স করছেন বা যারা কথা শুনতে চাচ্ছেন না, ওনাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য, ওদের সাথে পুলিশ আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, বাট এখানে সচেতনতার একটু অভাবের কারণে এগুলো হচ্ছে। মানুষের মধ্যে বিধিনিষেধ মানার প্রবণতা না বাড়লে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় করোনা নিয়ন্ত্রণে আনা কঠিন বলছেন সংশ্লিষ্টরা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ভুলতায় একটি কারখানায় আগুনে 2 জনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বিকাল 5:30টার দিকে রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুসের কারখানায় এই দুর্ঘটনা হয়। মৃত 2 শ্রমিক হলেন স্বপ্না রানী ও মিনা রানী। এ ঘটনায় দগ্ধ বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 6তলা ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনের 3 তলা থেকে 6 তলা পর্যন্ত কারখানাটির অন্তত 40 জন শ্রমিক কর্মচারী আটকা পড়েছেন।
এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে সোনারগাঁওয়ের কাঁচপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। একই দাবিতে গাজীপুরেও ঢাকা জয়দেবপুর সড়ক অবরোধ করে তারা। বৃহস্পতিবার সকালে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে সিনহা গ্রুপের শ্রমিকরা। এতে ওই রুটে 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, গেল 4 মাস ধরে তারা বেতন ভাতা পাচ্ছেন না, বন্ধ আছে কারখানাটিও। বেতন পরিশোধ না করা হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে গাজীপুরের চান্দনায় সড়ক অবরোধ করে স্টাইল ক্রাফট লিমিটেডের সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী। যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা জয়দেবপুর সড়কে। শিল্প পুলিশ জানায়, কারখানা কর্তৃপক্ষ গত 7 মাস ধরে বেতন দেয়া নিয়ে টালবাহানা করে আসছে। লকডাউন প্রত্যাহার করে ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। রাজশাহী ব্যবসায়ী কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে থালা হাতে নিয়ে নানা স্লোগান দেন তারা। কর্মসূচিতে যোগ দেন সাহেববাজার কাপড়পট্টির ব্যবসায়ীরাও। স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপলক্ষে দোকানপাট খোলা রাখার দাবি জানান তারা। ব্যবসায়ী ও কর্মচারীরা অভিযোগ করেন, গত লকডাউনের সময় সরকারের দেয়া প্রণোদনার অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পায়নি। প্রশ্ন রাখেন, হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কলকারখানা চলতে পারলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না কেন? বিএনপি মনে করে, দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা না করে লকডাউন চাপিয়ে দেয়া মানবাধিকার লঙ্ঘন। অপরিকল্পিত লকডাউনের প্রভাব নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, বর্তমানে দেশে করোনার যে অবস্থা, এটি সরকারের অদূরদর্শিতা ও দুর্নীতির কারণে। এই অবস্থার উত্তরণে সরকারকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। অপরিকল্পিত লকডাউনে সাধারণ মানুষের অবস্থা এবং করোনাকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিএনপি। ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার একদিকে লকডাউন দিয়েছে, অন্যদিকে শিল্প কারখানা খোলা রেখেছে। দিন এনে দিন খাওয়া মানুষের জন্য কোনো ব্যবস্থা না রেখে লকডাউন দেওয়ায় তা তামাশায় পরিণত হয়েছে। নগদ অর্থ সহযোগিতা কিংবা খাদ্য সহায়তা ছাড়া অপ্রাতিষ্ঠানিক খাতের কোটি কোটি দরিদ্র মানুষকে ঘরে আটকে রাখা রীতিমতো মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমাদের দরকার আপনার কোটি কোটি টিকা, সেখানে এই কয়েক লক্ষ টিকাতেই আপনার কোনো কিছু এই দেশের জনগণের সমস্যার সমাধান হবে না। কত অদূরদর্শী স্বাস্থ্য মন্ত্রণালয় হলে বলতে পারে যে করোনা থেকে তারা মুক্তি লাভ করেছে, আর আজকে সারা বাংলাদেশ করোনায় জর্জরিত। সেই প্রেক্ষাপটেও কিন্তু সরকার সেখানে কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সামাজিক নিরাপত্তা খাতের যে তালিকা করা হয়েছে তাতে এমন সব লোকের নাম আছে যারা এর যোগ্য নন। আমরা শুনেছি যে প্রধানমন্ত্রী নাকি এক সভায় বলেছেন যে যদি কাফনের কাপড় দেওয়া হয় ডিস্ট্রিবিউট করার জন্য, ওখান থেকেও তো আপনারা নিয়ে পাঞ্জাবি বানাবেন। তো আপনি একবার বলবেন যে সব মানুষের কর্মসংস্থানের জন্য আমাদের উদ্যোগ আছে, অথচ তাদের জন্য বরাদ্দ থাকবে কম, তাহলে তো কথার সঙ্গে কাজের কোনো মিল আমরা দেখছি না। তারা যেটা করেছে, তারা একটা নিজস্ব অর্থনৈতিক মডেল তৈরি করেছে। যে মডেলটা হচ্ছে একটা গোষ্ঠী যারা ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, যারা ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে, এই গোষ্ঠীকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে সুবিধাভোগী হিসাবে একটা অর্থনৈতিক মডেল তৈরি করেছে, যেটা কমপ্লিটলি মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী। সরকার অর্থের অভাব হবে না দাবি করলেও পর্যাপ্ত টিকা পাওয়ার খবর দিতে পারছে না। এই পরিস্থিতি উত্তরণে প্রয়োজনে কোনো মেগা প্রজেক্টের টাকা কাটছাট করে হলেও টিকা কেনার দাবি জানান বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ দুঃসময় মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদাগার করে যাচ্ছে। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, বিএনপি নেতাদের এমন ধারণা তাদের ভ্রান্তিবিলাস। এ ভাবনা দেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ বিরোধী দলের আত্মতুষ্টি লাভের সস্তা খোরাক। আশ্রয়ণ প্রকল্প দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে, ঠিক তখনই একটি মতলবী মহল বিষয়টি নিয়ে সমালোচনার নামে উদ্দেশ্য প্রণোদিত অপতৎপরতায় মেতে উঠেছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এখন রাজনীতি হচ্ছে অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। দুঃখের সাথে বলতে হয়, এ সময়ও বিএনপি নামে একটি দল মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে অবিরাম বিষোদ্গার করে যাচ্ছে। তাদের রাজনীতি জনমানুষের জন্য নয়, তাদের রাজনীতিতে তাদের ত্যাগের কোনো মহিমা নেই,
আছে শুধু ভোগের উদগ্র লিপ্সা। আম পাঠানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মমতা ব্যানার্জি উল্লেখ করেন, পাঠানো আম পেয়ে তার খুব ভালো লেগেছে। ওই আমের মধ্যে শেখ হাসিনার যে স্নেহ এবং বাংলাদেশের সৌরভ মিশে আছে তাকে তিনি সম্মান জানান। এ উপহার পেয়ে তিনি সত্যি আপ্লুত বলেও উল্লেখ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে ২৬ টন রংপুরের হাড়িভাঙা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব সরকারকেও আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওপারের ঢলে আবারও ফেপে উঠেছে উত্তরের তিস্তা নদী। ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে পানি। মাইকিং করে নদী পারের মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল থেকে নদীতে পানি বাড়তে থাকে। রাত ৯টায় বিপদসীমা ভেঙে ৩০ সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায়। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের ৮ উপজেলার নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। লোকালয় ছেড়ে পানি হু হু করে ঢুকে পড়ছে বসতবাড়িতে। পানিবন্দী এসব মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধিরা। মাদক সেবনে বাধা দেয় পিরোজপুরে কিশোর গ্যাংয়ের সদস্যরা নির্যাতন করেছে এক বৃদ্ধকে। ভাইরাল হয়েছে সে ভিডিও। কাউখালীতে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেয় এক বৃদ্ধকে অমানবিক নির্যাতন করেছে কয়েক কিশোর। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় কয়েকটি কিশোর ওই বৃদ্ধকে বেধড়ক মারধর করছে। তারা ফ্লাইং কিক দিয়ে তাকে ফেলে দিয়ে কয়েকজন চড়াও হয়ে মারতে থাকে। আহত কবির হোসেনকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় কাউখালী থানায় রাতেই একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন কাউখালী থানার ওসি বনিয়ামিন। ৬ মাস পার না হতেই প্রধানমন্ত্রীর উপহার দেয়া বেশিরভাগ ঘরে ফাটল দেখা দিয়েছে। শরীয়তপুরের গোসাইরহাটে ইদিলপুরে ২১টি পরিবারকে দেয়া ঘরের মেঝে, দেয়াল ও পিলারে ফাটল ধরেছে। দুর্নীতির অভিযোগ সুবিধাভোগীদের। দ্রুত সংস্কারের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্প ২-এর তালিকার গৃহহীন ভূমিহীন অসহায় পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গেল অর্থ বছরে শরীয়তপুরের গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়নের মহিষকান্দি মৌজায় ৬৭% জমির উপর ২১ জন ভূমিহীন গৃহহীন পরিবারের জন্য সেমি পাকা ঘর তৈরি করা হয়। প্রতিটি ঘর তৈরিতে বরাদ্দ ছিল ১,৭১,০০০ টাকা। গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে ঘর হস্তান্তর করা হয়। ৬ মাস না পেরোতেই ঘরগুলোতে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টি হলে চাল দিয়ে পানি পড়ছে। ঘর তৈরিতে নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলছেন বাসিন্দারা। মশলা দিয়ে পানি পড়ে আর এই প্রত্যেকটা স্কুপের গোড়া দিয়ে পানি পড়ে স্কুপ আগলা করে বলেছি। সিমিটাইটার ভিতরে কম হইতেছে, কম না দিলে এমন ফাটল ফাটতে না আর এরকম ভাঙতে পারে না। আগে ভাগে দিয়ে একটু পানি পড়ে আর এই খুঁটিটা একটু বিল্ডিং ঘর পাইছি, অনেক খুশি হয়েছি। এখন এই যে ফাটা দিছে, এখন তো একটা ভয়। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মাটি নরম হয়ে আমাদের একটি ঘরে, বেশ কয়েকটি ঘরে একটু আমাদের নির্মাণ যে করা হয়েছে সেগুলোতে ত্রুটি দেখা দিয়েছে। আমাদের কনস্ট্রাকশনে ত্রুটি বা ক্ষতি দেখা দিয়েছে, সেটা আমরা সংশোধনপূর্বক অতি শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি। সরকারের এ মহৎ উদ্যোগ যাদের কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান ২০২১ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মুজিব বর্ষে বৃক্ষরোপণ, সোনার বাংলার স্বপ্ন বপন, এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ উপলক্ষে গাছ লাগিয়ে তিনি সবাইকে আহ্বান জানান পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে। ঢাকা সেনানিবাস, জলসিঁড়ি এবং ডিওএইচএসগুলোতে ১০,৫২৪টি ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করা হবে। ঢাকাসহ দেশের সকল সেনানিবাসে রোপণ করা হবে ১,৯৮,৭০৪টি গাছ। ১৫ই আগস্ট পর্যন্ত চলবে বৃক্ষরোপণ অভিযান। আমরা সবসময় পেঁপে গাছ, লাউ গাছ এই ধরনের গাছ লাগাই, কারণ দ্রুত এটার ফলন দেয়, আমরা ফল খেয়ে যেতে পারি। বাট আমার সবার প্রতি অনুরোধ থাকবে, সৌন্দর্য বর্ধনের বাইরেও আমরা ঔষধি গাছ লাগাতে পারি, ফলজ গাছ লাগাতে পারি। আজকে না হোক ৫-৭ বছর পরে
এটার ফল দিবে বা 10 বছর পরেও ফল দিলে সেটা আমি খেতে না পারি, বাংলাদেশের কেউ না কেউ খাবে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ঢাকার 2 সিটি কর্পোরেশনে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু হচ্ছে শুক্রবার, জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি কথা জানান। মন্ত্রী বলেন, সরকারি বেসরকারি নির্মাণাধীন পরিত্যক্ত ভবন সহ যে কোনো ভবনে পারে এমনভাবে পানি জমানো থাকলে, মশা ডিম পারে এমনভাবে পানি জমানো থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক এক সিটি কর্পোরেশনে 10 জন করে ম্যাজিস্ট্রেটের অধীনে এসব অভিযান চলবে। এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সোমবার জরুরি সভা ডাকা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমরা আইনগত যোগাযোগ করার জন্য 10 জন করে উভয় সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হচ্ছে আগামীকাল থেকে। 20টি মোবাইল টিম থাকবে। আমরা যদি সামান্য কয়েক ফোঁটা কেরোসিন যদি প্রত্যেকটা টপের মধ্যে দিয়ে দিই, তাহলে তো সেখানে লাভলি সেটা নষ্ট হয়ে যেতে পারে। এদিকে করোনা পরিস্থিতিতে সিলেটের সব হাসপাতালেই আইসিইউ বেডের সংকট। রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। সিলেটের সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য মোট ৬৭টি আইসিইউর বেড রয়েছে। এর মধ্যে বেসরকারি পর্যায়ে ৪৫টি বেড। কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধিতে হাসপাতালগুলোতে দেখা দিচ্ছে আইসিইউর সংকট। তদবিরে মাঝে মধ্যে 2-1 জনের আইসিইউর বেড মিললেও বেশিরভাগ রোগীর ভাগ্যে তার জুটছে না। আইসিইউর জন্য এখানে তদবিরের প্রতিযোগিতা চলে। তদবির ছাড়া কোনো আইসিইউ মিলে না, এবং যে যত বেশি উচ্চ লেভেল থেকে তদবির করে তার জন্যই আইসিইউ বরাদ্দ পাওয়া যায়। আমরা সিলেট শহরের বিভিন্ন ক্লিনিকে গিয়ে আইসিইউ পাই নাই। বর্তমানে ওয়ার্ডে আছেন এখানে সিলেট শামসুদ্দিনে। অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সিলেটের কোনো হসপিটালে আইসিইউ, সিসিইউ বা জেনারেল কোনো বেডই খালি নাই। রোগীর চাপে তদবিরেও ভর্তি হতে পারছে না 100 শয্যার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আরটিপিসিআর টেস্ট পজিটিভ আসে, তারা সাধারণত এদিকে এসে যোগাযোগ করেন আইসিইউ খালি আছে কিনা। তারাও খুব উদ্গ্রীব এ ব্যাপারে, আইসিইউ কখন খালি হবে, সম্ভাবনা আছে কিনা ব্যাপারে তারা আমাদেরকে প্রতিনিয়ত জানতে চান। প্রথম থেকেই তাদের আসলে 10 বা 15 বা 20 লিটার অক্সিজেন প্রয়োজন। এজন্য আসলে আইসিইউর চাহিদাটাও একটু বেশ বৃদ্ধি। একই অবস্থা সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। ওসমানী ও ডিরেক্টর জানালেন যে কটা বেড আছে ভরে গেছে, আর আরো ভালো জানতে গেলে সংশ্লিষ্ট হসপিটালের সাথে কথা বলবেন। ধন্যবাদ। করোনার ভয়াবহতার মধ্যে সিলেটের আইসিইউ শয্যা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিনা প্রয়োজনে কাউকে বাইরে বের না হতে অনুরোধ করেছেন পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে তিনি কথা বলেন। করোনা সংক্রমণ রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য জনগণের প্রতি অনুরোধ করেন তিনি। এছাড়া দুস্থ অসহায়দের সাহায্যে ধনীদের এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, মহামারী মোকাবেলায় জনগণকে আরও সচেতন হতে হবে। এদিকে রাজারবাগে গরিবদের খাদ্য সহায়তা দিয়েছেন পুলিশ নারী কল্যাণ সমিতি। সংগঠনটির সভাপতি জিসান মির্জা বলেন, লকডাউনে প্রতিদিন প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত ই-কমার্স মার্কেটপ্লেস লালসবুজ.com এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এবং জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ই-কমার্স মার্কেটপ্লেস চালু হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট BFTI এর উদ্যোগে নির্মিত লালসবুজ.com দেশ জুড়ে 490টি উপজেলার নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। এ সময় মন্ত্রণালয় সচিব সাইদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমনারা তৈয়বা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের মাস্ক, পিপিই সহ অন্যান্য সামগ্রী উপহার দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিন। বিকেলে ব্যক্তিগত অর্থে জেলার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমানের কাছে 10,200 N95 মাস্ক, 53,000 সার্জিক্যাল মাস্ক, 895 পিস পিপিই এবং 400 পিস সুরক্ষা চশমা তুলে দেন তিনি। এসব সুরক্ষা সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সাত্তার, যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন সহ অন্যরাও উপস্থিত ছিলেন। এবার ক্লেমন খেলার সংবাদ।
ফুটবল 12 দিন পর আগামী 14 জুলাই পুনরায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় ও করোনা পরিস্থিতিতে গত 2 জুলাই থেকে চলমান লিগ সাময়িক স্থগিত করে বাফুফে। লিগ কমিটির ভার্চুয়াল সভায় নতুন তারিখ ও সূচি ঠিক করা হয়েছে। যেহেতু 14 তারিখ তো লকডাউন, আমরা 14 তারিখ বিকাল থেকে বাংলাদেশ পেশাদার লিগে আবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পেশাদার লিগে খেলা শুরু হবে। পেশাদার লিগে আমাদের এই মুহূর্তে একটি মাঠে অনুষ্ঠিত হচ্ছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আমাদের ফর্টিজের একটি মাঠ আছে, আপনারা দেখেছেন যে মাঠটি অত্যন্ত সুন্দর মাঠ। শুধু তাই না, সেখানে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সবগুলো আছে, অন্তত ম্যাচ খেলার জন্য গ্রাসের মাঠে। সেটা নিয়ে আলোচনা হলে ক্লাবগুলো আমাদের সাথে একমত পোষণ করে। ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করেছেন তাসকিন আহমেদ। ব্যাটিং নৈপুণ্য দেখানো এই পেসার বেশ উচ্ছ্বসিত। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহে অবদান রাখায়। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে নবম উইকেটে গড়েছেন দেশের পক্ষে সর্বোচ্চ 191 রানের জুটির রেকর্ড। এবার বল হাতেও নিজের দায়িত্বটা পালনের আশা তাসকিনের। ভালো লাগতেছিল যে আমি রিয়াদ ভাইয়ের সাপোর্ট করতে পেরেছি লম্বা সময় ধরে, তো খুব ভালো আলহামদুলিল্লাহ। যাক, যেটা হয়েছে এখন আমরা যদি বোলিংয়ে আমি ভালো করতে পারি, আমরা দলগতভাবে অবশ্যই ভালো কিছু হওয়া। প্রত্যেকটা বড় বড় টেস্ট দলের ট্যালেন্ডাররা নির্ভরযোগ্য, তো আমিও চাই নির্ভরযোগ্য একজন ট্যালেন্ডার হইতে। ওরা সব পেস বলাররা এসে আমাকে অ্যাটাক করছিল, বাউন্সার মারছিল, ভালো জায়গায় বল করছিল, আউট করার চেষ্টা করছিল, তো আমি আসলে মাশাআল্লাহ ভালো হ্যান্ডেল করছিলাম। তো বিরক্ত হয়ে আমার বেশ কয়েকবারও গালিও দিয়েছে। আমি তেরে গিয়েছিলাম একটু যে আমাকে কেন গালি দিচ্ছ, বল দিয়ে পারলে কিছু করো। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু 199 জনের, হাসপাতালে ঠাঁই নেই। স্ত্রীকে রেখে স্বামী উধাও, বেওয়ারিশ হিসেবে দাফন। বিশ্ব নেতাদেরকে করোনা মোকাবেলায় আরও তহবিল বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভার্চুয়াল সম্মেলনে 5 দফা প্রস্তাব। নারায়ণগঞ্জে কারখানায় আগুন, 2 জনের মৃত্যু। বেতনের দাবিতে গাজীপুর ও কাঁচপুরে অবরোধ, দোকান খুলে দিতে রাজশাহীতে বিক্ষোভ। 17 মাস পর ফিরেই মাহমুদুল্লাহর অনবদ্য সেঞ্চুরি, তাসকিনের দুরন্ত ব্যাটিং। জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে 468 রান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।